আসসালামু আলাইকুম। অদ্ভুতের থার্সডে নাইট ফিয়ারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের 20তম এপিসোডে। 19টি এপিসোড কিন্তু পিছনে ফেলে আসলাম। কিভাবে যে শুরু হয় আর কিভাবে সামনে এগিয়ে যায় সেটা ভাবতে অবাক লাগে আমার কাছে। তো যাই হোক, থার্সডে নাইট ফিয়ারও কিন্তু তার গতি পেয়ে গেছে আজকে 20তম এপিসোড, এবং চলে এলাম আপনাদের কাছে আরও একটি নতুন ঘটনা নিয়ে। আর এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন হৃদয়, নরসিংদীর পলাশ থানা থেকে। আর তিনি বর্তমানে কাতারে বসবাস করছেন। তিনি অতীতে আমাদের কাছে বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন, সেগুলো আমরা শেয়ার করেছিলাম। আর প্রতিটি ঘটনাই কিন্তু বেশ ভালো ছিল। হৃদয়ের আসলে ঘটনা চুজ করার ক্ষমতা ভালো। তিনি মোটামুটি ভালো ঘটনাগুলো পিক করেন এবং আমাদের কাছে পাঠিয়ে দেন। ধন্যবাদ হৃদয় ঘটনা শেয়ার করার জন্য। তো এইবারও হৃদয় তার এক কলিগের কাছ থেকে একটি ঘটনা কালেক্ট করেছেন, যার নাম হচ্ছে ভিক্টর। তিনি আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার অধিবাসী, এবং ভিক্টর তার এক বন্ধুর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করেছে হৃদয়ের কাছে, এবং সেটি তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমার মতো করে শেয়ার করার জন্য। আমি চলে যাচ্ছি হৃদয়ের পাঠানো ঘটনায়। ভিক্টরের বন্ধু যিনি, তার নাম ছিল ওয়েই, এবং তিনি বসবাস করতেন নাইজেরিয়ার দক্ষিণ অঞ্চলের একটি গ্রামে। গ্রামটির নাম যদিও হৃদয় লিখেছে, বাট আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না। যেটা আমরা করি, আমরা স্পেসিফিক লোকেশন সাধারণত দেই না। তো যাই হোক, গ্রামটা বেশ প্রকৃতি নির্ভর, প্রকৃতির ছায়ার মধ্যে গ্রাম। আফ্রিকার গ্রামগুলো কিন্তু অনেকটাই আমাদের মতো, কিন্তু সেখানে যেহেতু আফ্রিকা মহাদেশটাকে বলা হয় ক্রেডল অফ লাইফ, মানে একেবারেই সুন্দর প্রকৃতি দিয়ে ঘেরা চারিপাশে, এবং বনভূমির বেশ ছড়াছড়ি জায়গায়। যে গ্রামটি তে ওয়েই বসবাস করতেন, সেই গ্রামটি ছিল খ্রিশ্চান অধ্যুষিত একটা গ্রাম। মানে বেশিরভাগ মানুষই সেখানে খ্রিশ্চান, এছাড়াও কিছু মুসলিম এবং অন্যান্য ফ্যামিলিও বসবাস করে সেখানে। তো যাই হোক, একটা খুব বাজে ব্যাপার ছিল সেখানে, সেটা হচ্ছে সেই গ্রামে মানুষজন অনেক বেশি ব্ল্যাক ম্যাজিক চর্চা করত। তবে এই চর্চাটা করতো তারা লুকিয়ে, কারণ সেই জায়গাটা ছিল চার্চ অধ্যুষিত। চার্চ যদি জানতে পারতো এরকম কিছু হচ্ছে, চার্চ সেটার এগেনস্টে ব্যবস্থা নিত, এবং তারা তখন এটাকে প্রতিহত করার চেষ্টা করতো, এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করতো যারা এই কাজগুলোতে লিপ্ত আছেন। কিন্তু সেখানকার অনেক মানুষই ছিল যারা নাকি এই পুরনো তাদের সেই গোত্রের কিছু মানুষের সাথে সংযোগ রাখতো, যেমন কিছু উইচ ডক্টর, যারা এখানে থাকতো না, তারা গ্রামে থাকতো না, তারা দূরে থাকতো জঙ্গলে। দেখা যেত সেখানে কোনো ক্রালে তারা বসবাস করে, এবং সেখান থেকে তারা এই শহর গ্রাম থেকে আস্তে আস্তে গিয়ে সেখানে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে তদবির করে আসতো। এরকম দু একটা মানুষ ধরাও পড়ছিল যারা নাকি তাদের বাসায়গুলো করতো। বাড়িগুলো তো আসলে ছাড়া ছাড়া, একটা গ্রাম এরকম বড়, এবং সেখানে কিন্তু অনেক জায়গা থাকার কারণে বাড়িগুলো ডেস্ট না, মানে দূরে দূরে বাসা। দেখা গেছে কোনো এক প্রান্তের বাড়িতে রাতের বেলা মানুষ দেখছে বাতি টাতি নিভায় তারা কিছু একটা চর্চা করতেছে, সেখান থেকে কেমন একটা হাম উঠতেছে, এবং সে হাম বাতি নিভাই দিছে ভেতরের মোমবাতির আলো। সেই হামে বোঝা যাচ্ছে যে কেউ একজন মন্ত্র পড়তেছে, এবং পরবর্তীতে যখন সেখানে মানে এই চার্চের মানুষজনকে বলে সেখানে যখন মানুষ হানা দেওয়ার পরে দেখছে যে সেখানে ব্ল্যাক ম্যাজিক চর্চা হচ্ছিল, তারপর তাদেরকে এই গ্রামের মানুষজন যারা মোড়ল বিচার আচার করে, এই আর কি। কিন্তু মানুষ কিন্তু করতো এটা, মানে এটা বন্ধ করতে পারেনি তারা। তো যাই হোক, ভিক্টরের বন্ধু ওই যে তার ওখানে একটা দোকান ছিল গ্রামের বাজারের কাছে, ঠিক বাজারে না, মানে বাজার ছাড়িয়ে আরও সামনে চলে গেলে যেখান থেকে রেসিডেন্সিয়াল এলাকা মানে গ্রামের মানুষজন থাকে, বাড়িঘর থাকা যায় যেখানে শুরু হয়, তার কাছাকাছি জায়গায়, মানে এই ওয়ের দোকানের পর থেকেই একটু সামনে গেলেই মানুষের বাড়ি শুরু আর কি, ঘর বাড়িগুলো শুরু হয়েছে।
কিন্তু মানে এমন একটা জায়গা, ওই দোকানের এই পাশেও একদম কিছু নাই, মানে গাছপালা, মানে একেবারে পুরো ওই সামনে গেলে তৃণভূমি, দূরে মানে একেবারে খোলা প্রান্তর ওই পাশে। আর এই প্রান্তরের শেষ মাথায় হচ্ছে দূরে বিশাল বিশাল পাহাড়, পাহাড়ের লাইন দেখা যায়। তো এই জায়গাটা একেবারেই অন্যরকম, এবং রাতের বেলা দেখা যায় সনসন সনসন বাতাস ওখানে চলাচল করে খুব। তা ওই তার দোকানে থাকতো মোটামুটি রাত 9টা-10টা পর্যন্ত থাকতো, কারণ এই যে মানুষগুলার যে বাড়িঘর, এরা কিন্তু জিনিসপত্র কিনতে আসতো, সারাদিনই কম বেশি আসে, আগে পরে এরকম সময় তারা আসে দোকানে। তো ওই এর মাঝে একদিন সে দোকানে আসতেছে, তো সে সকাল পর্যন্ত একটা পরিচিত ছেলেকে বলছিল যে একটু দোকানে থাকতে 12টা-1টা পর্যন্ত, তারপর সে আসবে, দোকানটা খুলতে বলছিল। তো সে ওই দিন যখন আসছে, সে মোটরসাইকেল নিয়ে আসতো তার বাসা থেকে। তার বাসা বেশ দূরে, মানে এখান থেকে প্রায় বেশ অনেক দূরে, এই গ্রামের পথ ধরে ধরে তাকে যেতে হয় রাতের বেলা, বেশ ভয়ের কিন্তু। এবং সে এটাকে আবার এনজয় করা, ওই খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তো যাই হোক, সে দোকান খুলতে বলছিল একদিন। সে মানে তার আগের দিন টায়ার্ড ছিল, মনে হচ্ছিল ঘুমাবে, পরিচিত এক ওখানকারই এক বসতি ছেলেকে দিছিল। তো সে ছেলে দোকান খুলছে। ওই যখন আসতেছে, ওই দিন একটু টায়ার্ড, রাতের বেলা এমনি সে টায়ার্ড ফিল করতেছে, তারপর দিনে উঠে অলসভাবে আসতেছে। তো আস্তে আস্তে সে দেখলো যে রাস্তার মধ্যে অনেক জায়গায় খানা খন্দে পানি জমে আছে, কেন গভীর রাতে অনেক বৃষ্টি হয়েছে। সে শব্দ পেয়েছে ঘুমাইতে যাওয়ার আগে যে বেশ মেঘ ডাকতেছিল। তো এই জন্য রাস্তার মধ্যে যেসব জায়গায় ভাঙা, সেসব জায়গায় পানি জমে গেছে, বেশ মানে পানি জমে উঁচা হয়ে গেছে। ওগুলোর মধ্যে দিয়ে যখন যাচ্ছে, চাক্কা নেমে যাচ্ছে, আবার উঠতেছে, তার পা ভিজে যাচ্ছে অনেকটা। তো যাই হোক, এটাতে একটু বিরক্ত হলেও ঠান্ডা বাতাসে আবার ভালো লাগতেছে। তো অনেক দূর চলে আসার পর এক জায়গায় সে দেখলো যে রাস্তা এখানে কিন্তু খানিকটা নিচু ছিল, ভাঙা। তো ওইখানে দেখলো পানি জমে গেছে, বিশাল পানি। তো সে চিন্তা করতেছে, এখান থেকে যদি আমি যাই, মোটামুটি আমার ট্যাঙ্ক পর্যন্ত ডুবে যাবে, মানে মোটরসাইকেলের ট্যাঙ্ক পর্যন্ত ডুবে যাবে, কোমর পর্যন্ত ভিজে যাবে। তো এই অবস্থায় গিয়ে দোকানে আবার মানে এই ভিজা কাপড় পরে কেমনে কি থাকবো, সাথে তো এক্সট্রা কাপড়ও নাই। তো এই চিন্তা করে খুব টেনশনে পড়ে গেল সে, কি করবে। বাঁদিকে তাকায় দেখতেছে, বাঁদিকে তৃণভূমির ওই জায়গাটাতে বেশ খানিকটা জায়গা, ওইখানেও নিচু জায়গা ছিল, ওখানে পানি জমে আছে। তো হঠাৎ তার মনে পড়লো যে পেছন দিয়ে যে ওই পাশ থেকে ঘুরে একটা রাস্তা আছে, বাট ওই রাস্তাটা কেউ ব্যবহার করে না। কেন করে না? ওই জায়গাটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, গাছপালার ভিতর দিয়ে গেছে, আর ওই জায়গায় একটা পুরনো গ্রেভিয়ার্ড আছে, অনেক পুরনো গ্রেভিয়ার্ড। তো ওইখানে কিছু মানে শ্বেতাঙ্গ ওখানে কবর আছে, এছাড়া কিছু কৃষ্ণাঙ্গরও কবর আছে। আর অনেকে মানে বলতো যে এই যে শ্বেতাঙ্গদের কবর, তারা ওই জায়গায় যারা ছিল, এরা বেশ মানে অন্যরকম মানুষ ছিল, মানে একটু মানে মানুষকে অত্যাচার করতো আর কি। তো ওদের নাকি মানুষ দেখে, রাতের বেলা চলাফেরা করতে দেখে। ওখানকার মানুষের মুখে আর কি এটা প্রচলিত কথা, রাতের বেলা কেউ দেখে যেরকম নীল রঙের হান্টার, মানে চাবুক নিয়ে ওখানে দাঁড়ায় আছে, মানে তার মানে গলা কাটা সাহেব যে, সে নীল রঙের চাবুক নিয়ে সে দাঁড়ায় আছে কবরের পাশে, আর এটা ঘুরাচ্ছে। তো এটা অনেকে দেখতো, দেখে ভয়ে ওই জায়গায় মানে মানুষ যায় না, ওই কবরস্থানের রাস্তা দিয়ে যায় না, আর ওই নিজেই চলাফেরা করে না। তার জন্য ওই জায়গা দিয়ে যদি রাতের বেলা সে ব্যাক করতো, তার জন্য অনেক সহজ হতো, মানে মোটামুটি অনেকটাই শর্টকাট, বা এখান থেকে আসার সময়, কাজের থেকে আসার সময় মানে তার শর্টকাটই হতো, রাস্তা অনেকটা কমে যায়। কিন্তু সে নিজেও ভয় ব্যবহার করে না ওই রাস্তা। আজকে দেখলো যে আর তো কোনো উপায় নেই, হয় এখানে যে ভিজে যাইতে হবে রাস্তার মধ্যে, আর সে পানিটা আন্দাজও করতে পারতেছে না। এমনও হতে পারে তার ট্যাঙ্কও ডুবে যেতে পারে, এতটুকু পানি হতে পারে, কারণ পানি মোটামুটি ভালোই উঠছে বোঝা যাচ্ছে। রাস্তা এখানে বেশ নিচু ছিল, আর নিচে সে জানে রাস্তার ওখানে যে গুড়ি গুড়ি পাথরের মতো আছে, মানে ভয়ঙ্কর অবস্থা, মানে এখান থেকে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। তবেই করে কি, মোটরসাইকেলটা ঘোরায় পিছনের রাস্তায় আবার যায়। পিছনের রাস্তায় গিয়ে সেই যে রাস্তাটা ঢোকার, সেটা সে দেখতেছে, এবং সেই রাস্তার দুই পাশে বেশ গাছপালা হয়ে আছে, বেশ ডেন্সড, এবং এইখান থেকে মনে হচ্ছে মানে কেমন জানি একটা ভেজা ভেজা মানে গন্ধ সেখান থেকে আসতেছে, বিকজ অফ বৃষ্টি হয়েছে যে রাতের বেলা, ওই জায়গাটা ছায়া ছায়া। তো অনেক চিন্তা ভাবনা করে ওখান থেকে ঢোকাই দিল মোটরসাইকেল। যাচ্ছে, দেখতেছে যে রাস্তা ভেজা ভেজা, ওখানে রাস্তা আবার এরকম পাকা এরকম না, মনে হচ্ছে ছোটো ছোটো নুড়ি পাথর বিছানো, এটার উপর দিয়ে যাচ্ছে চিকন রাস্তাটা। আর দুই পাশে মোটামুটি বেশ গাছগাছালি, বেশ অন্যরকম ঠান্ডা, মানে আবহাওয়া মনে হয় কয়েক ডিগ্রি মানে টেম্পারেচার কমে গেছে। তো যেতে যেতে সে সামনে একদম যখন সামনে মানে অনেকখানি চলে আসছে, এই সময় শুরু হলো সেই গ্রেভিয়ার্ডের জায়গা, পুরনো গ্রেভিয়ার্ডের জায়গা। দেখতেছে পুরনো টোমস্টোন ওইদিকে ওইদিকে রয়েছে, এবং কোনো বেড়া নাই এখানে, মানে কোনো ফেন্স বা কিচ্ছু নাই। একদম দেখতেছে দূরে টোমস্টোন এরকম ক্রিপ্টের মতো এরকম দাঁড়ায় আছে, ভাঙা চোরা, মানে অন্যরকম একটা অবস্থা। এর মধ্যে দিয়ে যেতে যেতে বেশ ঠান্ডা লাগলো তার কাছে কেন জানি মনে হইতেছিল সে দেখবে যে ওই যে নীল চাবুক হাতে যেরকম কাউকে সে দেখবে, এরকম মনে হচ্ছিল। মানে জায়গাটা দেখে তার এরকম মনে হচ্ছে, কারণ আকাশটা ওই দিন ওই যে মেঘে ঢেকে আছে, বেশ মেঘে ঢাকা। তো যেই অঞ্চলটা ফাঁকা, মানে কবরস্থানে যেই জায়গাটা ফাঁকা, ওই জায়গাটা কেমন ঘোলাটে টাইপের হয়ে আছে, মানে অন্যরকম একটা পরিবেশ।
যাই হোক, এক সময় রাস্তাটা পার হয়ে যাচ্ছে, তখন ওই মানে পার হয়ে যাবে এই সময় সে দেখলো যে রাস্তার পাশে দুইটা বেশ বড় বড় কালো মুরগি, বেশ বড় বড় দুইটা কালো মুরগিকে কে বেঁধে রাখছে একটা ডালের সাথে, এখানে মানে একটা গাছের ডালের সাথে দুইটা যে সুতলি দিয়ে বেঁধে রাখছে। তো সে ওই দেখলো যে কি ব্যাপার, এই মুরগি দুটা কে বেঁধে রাখছে এখানে, ঘটনা কি, কে রাখলো এখানে। তো সে এটা দেখতে দেখতে চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে সে মোটরসাইকেলটাকে সাইড করলো, পাশে সাইড করে সে স্টার্ট বন্ধ করলো, নামলো, নেমে মুরগিগুলোর কাছে গেল। মুরগিগুলো কক কক করতেছে, সে তাকায় দেখলো আশেপাশে কেউ নাই, মানে একদম নিস্তব্ধতা, মানে এই জায়গাটা খাকা করতেছে নিস্তব্ধতায়। তো সে তখন তাদের ওখানকার ভাষায় মানে বললো হ্যালো, অনেকবার সে এরকম ডাকলো, হ্যালো ইজ এনিবডি দেয়ার, কেউ উত্তর দিচ্ছে না, মানে মানে কোনো উত্তর নাই। সে চিন্তা করলো যে ঘটনা কি, মুরগি দুটাকে বেঁধে রেখে কে গেল এখান থেকে। চিন্তা করতে করতে সে চিন্তা করলো যে খামাখাই মুরগিগুলো বাঁধা, সে ধরে একটাকে এরকম উঁচা করে দেখলো বেশ বড়ই মুরগিগুলো, ভালোই ওজন। তো সে সুতলিগুলো খুলে নিল। আর আউয়ের একটা ব্যাপার ছিল, সে মানে খুব বেশি মানে কুসংস্কারাচ্ছন্ন ছিল না, তো মানে এগুলো নিয়ে সে চিন্তা করতো না কোথায় কি পেলো না পেলো এই সেই। তো মুরগিটারে উঠে নিয়ে সে তার মোটরসাইকেলের পিছনে একটা এরকম খাঁচার মতো ছিল, যেটাতে সে বিভিন্ন জিনিস ক্যারি করতো আর কি এরকম। তো ওইটার সাথে ওইটার মধ্যে ঢুকায় সে বেঁধে রাখলো, ভিতরে বেঁধে দিল ওই সুতলিগুলা। মোটামুটি তার মোটরসাইকেলের ওই খাঁচার মধ্যে এটা ফিট হয়ে গেল পিছনে। সে বাইকটা নিয়ে আস্তে করে রওনা দিল। সে চিন্তা করলো এটার যদি আমি কোনো পাওনাদার পাই, আমি ওখানে দোকানে যাও জিজ্ঞেস করবো যে তোমরা কি কেউ মুরগি রাখছিলে নাকি ওইখানে, তাহলে আমি তাকে পে করে দিব, হ্যাঁ টাকা দিয়ে দিব মুরগির জন্য। খামাখাই দুজনে কে বেঁধে রাখছে ওইখানে, এই চিন্তা করতে করতে সে পুরো ওই রাস্তাটা পার হয়ে বের হয়েছে। বের হয়ে ঘুরে সে একসময় চলে আসলো তার দোকানের সামনে। তার দোকান থেকে আবার মুরগি বাজারের স্থানটা কিন্তু খুব বেশি দূরে না, মানে গ্রামের যে লোকালয় থেকে কিন্তু ওই জায়গাটা আবার কাছে, কবরস্থানের এটা ছিল শেষ প্রান্ত এই জায়গাটায়। দেখ দোকানে এসে দেখছে যে তার দোকানে ওই যে ওই ছেলে যাকে খুলতে বলছিল সে আছে। সে তাকে দেখে বললো এত লেট হইলো কেন। তারপর তারা বলতেছে যে এই মুরগি কোত্থেকে নিয়ে আসলেন, জিজ্ঞেস করতেছে ওইকে। তো বলতে মুরগি ওখানে পাইছি, ওই জায়গায় বাধা পাইছি, খবর নিও তো কেউ বাঁচছে নাকি, তাহলে আমি ওটার দাম দিয়ে দিব মুরগিগুলার। কেউ নাই, খামাখা মুরগিগুলো এখানে বেঁধে রেখে আসছে, কি ব্যাপার এটা বুঝলাম না মুরগির, ওখানে কোনো বন্য পশু থাকলেও যেটা খেয়ে ফেলবে এরকম। তো ওই ছেলেটা বলতেছে ঠিক না, এরকমভাবে জিনিসপত্র নেওয়া ঠিক না, রাস্তার থেকে কে না কে কোন নিয়তে বাড়ছে। তা ওই বলে ওই আবার বেশ ভালো খ্রিস্টান ছিল, মানে বেশ স্ট্রং খ্রিস্টান। সে বলতেছে এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো খারাপ। এই 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 যেটা কথা বললা তুমি, এখনও গ্রামের অনেকে এগুলো চর্চা করে আমি জানি, ইটস টু ব্যাড, মানে এটা ভালো না। এটা যদি কেউ এটা করে থাকে তো বলবা যে এরকমভাবে কিছু করে থাকলে আমাকে জানাবো, আমি এটা রিপোর্ট করব। আর এমনি যদি মুরগির মালিকরে পাও মানে জানাও, আমি দিয়ে দিব টাকা। তো ওই ছেলে বলতেছে আমারে দিয়ে দাও না, আমি নিয়ে যাই। তো ওই কি মনে করো ওই ছেলেটাকে একটা টাকা দিয়ে দিছে, মোটামুটি একটা আন্দাজ করে মুরগি বলে এই নাও, আমি তোমাকে মুরগি এটা আমি যে ফ্রি নিতেছি তা না, তোমাকে দিলাম, তুমি যদি এটার পাওনাদার পাও তুমি দিয়ে দিও। তাই বলে সে ছেলেটাকে বিদায় দেয়। তো যাই হোক ওই তার কাজের মধ্যে থাকে এবং কাজ করতে করতে মানে সময় চলে যেতে থাকে। দিনের মধ্যে অনেকক্ষণ পর পর তার এখানে কাস্টমার আসে এবং বেশ সদাই কিনে আর কি। এর মধ্যে সে অন্যদেরকেও জিজ্ঞেস করে যে তোমরা কি কেউ ওখানে মুরগি বাঁধছো, কেউ বলে যে না আমরা না। এরকম করতে করতে রাত হয়ে যায় এক সময়। তা রাত হয়ে গেছে, বেশ গভীর রাত, প্রায় 9টার বেশি বেজে গেছে এবং এখন সে বুঝতেছে এখন আর কাস্টমার আসবে না। এবং আজকে যে গতকাল বৃষ্টি হওয়াতে আজকেও কেমন জানি আকাশটা গুড়গুড় গুড়গুড় করতেছে, বেশ কেমন জানি একটা পরিবেশ। আকাশের দিকে তাকায় দেখছে মাঝে মাঝে দূরে ওই যে পাহাড়ের ওইখানে বিজলি দেখা যাচ্ছে মেঘের আড়ালে। তো সে বুঝলো যে বৃষ্টিও আসতে পারে, তা আমি তাড়াতাড়ি চলে যাই। আর মুরগিগুলোকে সে নিয়ে আসছিল দোকানের এখানে এনে বাঁচছিল। তো সেই দুটারে নিল এবং তার থেকে আরও কিছু দোকানের সদাইপত্র নিল, কিছু ভেজিটেবল ছিল, এগুলো নিয়ে সে তার ওই মোটরসাইকেলের পিছনে খাঁচায় সব রাখলো, রেখে দোকান বন্ধ করলো। তো বন্ধ যখন করছে তখন কিন্তু একেবারে নিশিরাত, দূরে এই গ্রামের যে ভবঘুরে কুকুর ডাকতেছে এরকম একটা অবস্থা, মানে কিচ্ছু নাই, মানে একদমই নেই। এবং এইসব গ্রামে কিন্তু মাঝে মাঝে বন্য পশু ঢুকে যায়, এটারও ভয় আছে। তা ওই এগুলো নিয়ে একটু চিন্তা করে মাঝে মাঝে। তো সে আস্তে করে যেয়ে তার মোটরসাইকেলের কাছে যায়। যখন সে মোটরসাইকেলে বসে তখন কোনো সাড়া শব্দ নাই, মুরগি দুটারই তার মন হচ্ছে যে একমাত্র প্রাণী তার পাশে। সে স্টার্ট দিয়ে মোটরসাইকেল মানে গজরায় উঠে কিছুক্ষণ গরম করে তারপর সে মোটরসাইকেল নিয়ে রওনা দিল। এই যে চলা শুরু করছে, চলতে চলতে সে চিন্তা করতেছে যে ওই যে ওই রাস্তা তো ফ্লাডেড ছিল, দিনের বেলা দেখছে পানি যদি কমেও যায়, বেশ হয়তো কমছে কতটুকু, তারপরেও বেশ খানিকক্ষণ পানি থাকবে। সে চিন্তা করতেছে বেশ খানিকটা পানি থাকবে, কাদা মাদার মধ্যে পড়তে পারে, এই গভীর রাতে ওখানে সে ওইটার মধ্যে যাইতে চাচ্ছে না। সে চিন্তা করলো যে একটা মাত্র এখন পথ আছে কবরস্থানের রাস্তা ধরা, আর ওদিক দিয়ে গেলে কাদা কুদা, মানে সে ক্যালকুলেশন করতে করতে সে চিন্তা করলো কবরস্থানের রাস্তায় ঢুকে যাবো। চিন্তা করতে করতে সে কবরস্থান রাস্তার দিকে গেছে। তারপর যেতে যেতে সে ঢুকলো
ওই সেই গলিতে। রাতের বেলা পুরো ডিফারেন্ট মনে হচ্ছে তার কাছে, দিনে যেরকম আসছে সেরকম না, পুরা ঘুরঘুরটি অন্ধকার, এটার আশেপাশে তো মানুষজনও নাই এবং গাছগাছালি এরকমভাবে আছে এবং ওয়েদার ওই যে বললাম যে নর্মাল টেম্পারেচারের থেকে প্রায় 2 ডিগ্রি ড্রপ করে যায় টেম্পারেচার এরকম। আর আকাশে অনেকক্ষণ পর পর রুর শব্দ হইতেছে। তো ওই বুঝতেছে যে জায়গাটা তার কাছে ভাল লাগতেছে না, ভয় লাগতেছে। যেইখানে সে দেখছিল যে মুরগি দুইটা বাঁধা, ওই জায়গার কাছে এসে পড়ছে সে, হেডলাইটের আলো পড়লো, দেখলো কেমন জানি মানে তার কাছে ভাল লাগতেছে না, অশুভ মনে হচ্ছে। তো পার হয়ে কবরস্থানে আরও খানিকটা চলে আসছে। হঠাৎ সে দেখলো কবরস্থানের মাঝামাঝি জায়গা থেকে রাস্তা শুরু হয়েছে, মনে হচ্ছে একটা কুয়াশার দেয়াল, মানে একটা কুয়াশার দেয়াল পুরো ঢেকে রাখছে সামনে। তো ওই চিন্তা করলো যে এত রাস্তা, এখানে কুয়াশা ছিল না, এখানে কুয়াশা আসছে কোত্থেকে, এই মাঝখানে মাঝ জায়গাটার মধ্যে কুয়াশা কোত্থেকে আসলো, খুবই আজব ঘটনা। তো একবার সে চিন্তা করলো এই কবরস্থানের মাঝখানে খোলা জায়গার থেকে হয়তো কুয়াশা ফর্ম করছে কোনোভাবে, সেটা হয়তো এখানে আসছে। কিন্তু চিন্তা করতে করতে কিন্তু সে মোটরসাইকেল নিয়ে ঢুকে গেছে এখানে। যাই হোক, মোটরসাইকেলের হেডলাইট হোল্ডারে ছিল, কুয়াশা ভেদ করেও মোটামুটি দেখতে পাচ্ছে সে সামনে। হঠাৎ তার হেডলাইট যে পড়লো সাদা কিছু একটা উপরে, মানে কোনো কিছু একটা সাদা জিনিসের উপরে তার মানে হেডলাইটটা পড়ছে। তো ওই কিন্তু ভয় পাইছে, সে তাড়াতাড়ি ক্লাচ চেপে সে ব্রেকটার মধ্যে মানে ব্রেক ট্যাপ করছে, গিয়ার কমায় ফেলছে, করে একটু মানে স্লো করে দিয়েছে মোটরসাইকেল। সামনে বোঝার চেষ্টা করতেছে যে এটা কী সাদা, আস্তে আস্তে তো সামনে বেড়ে কাছাই যাচ্ছে। তো একটা জায়গায় এসে সে বেশ পচা একটা কটু গন্ধ পাওয়া শুরু করলো, কিছু দেখা যাচ্ছে না সামনে, কুয়াশা এবং সাদা জিনিসটা আর দেখতে পাচ্ছে না, মানে একটা কটু গন্ধ, পচা কটু গন্ধ, মানে মাংস পচার মতো একটা গন্ধ এরকম। তারপর সে হঠাৎ করে দেখলো তার থেকে বেশ খানিকটা দূরে সাদা কিছু একটা সরে গেল রাস্তার সামনে দিয়ে, মানে রাস্তাটা পার হলো, আস্তে করে রাস্তাটা পার হলো। রাস্তা তো বেশি চওড়া না। তো আওয়ের কিন্তু সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, কি পার হলো। তো সে যখন নাকি ওই চলন্ত অবস্থায়, থামে নাই তো, কমপ্লিট স্টপে ছিল না, চলন্ত অবস্থায় যাচ্ছে, হঠাৎ করে ওই জায়গাটা যেখানে সে দেখছিল যে পার হয়েছে, ওই জায়গাটা পার হওয়ার সময় সে খেয়াল করলো পুরা সাদা কাপড় দিয়ে ঢাকা, যদি কোনো নারী মূর্তি থাকে, মানে কৃষ্ণাঙ্গ নারী মূর্তি, পুরা মানে অনেকটা কাফনের কাপড় পরানো থাকলে যেরকম, মুখের কাজটা খোলা এবং মানে ঠোঁটটা কেমন জানি ফুলে আছে এবং মনে হচ্ছে যে মানে মানে শরীরের মধ্যে অনেকটাই মানে পছন্দ ধরে গেছে এরকম আর কি। তো সে যখন পার হচ্ছে ওই জায়গাটা 1 সেকেন্ডের জন্য তার চোখে পড়ছে এবং পচা গন্ধ, মানে ভয়ঙ্কর পচা গন্ধ। এই সময় তার মানে পিছনের যে ইটা ঝুড়িটা ছটফট করে উঠছে মুরগিগুলা। সে সাথে সাথে এক্সেলেটর বাড়াই দিছে বাইকের, বাইক গজরায় উঠলো, কিন্তু বাইকটা মনে হলো ভারী হয়ে গেছে, মানে বলার মতো না। তার মনে হলো যে তার বাইকটা ভারী হয়ে গেছে। ওই যে মানে যেইভাবে সে চালায়, তার সিঙ্গেল চালালে যেরকম হয় সেরকম না, তার মনে হচ্ছে তার পেছনে লোড আছে বাইকের পেছনে। মাঝে মাঝে সে জিনিসপত্র বেঁধে নিয়ে আসে, তখন অনেক ওজন থাকে সেরকম, অথবা কেউ বসে থাকলে যেরকম। তাই চিন্তা হচ্ছে ব্যাপারটা কি। এই সময় তার পিঠের মধ্যে তার একটা স্পর্শ লাগলো, স্পর্শটা ঠান্ডা স্পর্শ, বেশ ঠান্ডা বরফ শীতল একটা স্পর্শ লাগলো। ওই বুঝতে পারতেছে না কিসের স্পর্শতে, পিছন ফিরে সে তাকাইছে এরকম। তাকানোর আগেই তার রিয়ার ভিউ মিররে তার চোখ পড়ছে পিছনটার মধ্যে হালকা আলো হচ্ছে। এটা হচ্ছে তার ইন্ডিকেটার এই পাশে যে টেল লাইট থেকে যে হালকা আলো, এই অন্ধকারে আলোটা কিন্তু মানে মোটামুটি দেখা যাচ্ছে। এটাই তার মনে হচ্ছে তার পেছনে ওই যে কাফনের কাপড় পরার মতো কেউ একজন বসে আছে এরকম, তার গায়ের টাচ লাগছে, এটার থেকে তার কাছে মনে হচ্ছে ঠান্ডা কোনো স্পর্শ। ওই ভয়ের চোটে তার হ্যান্ডেল মানে কেঁপে উঠছে এবং সে বাইক নিয়ে চাক্কা স্লিপ করলো, ব্রেক ট্যাপ করছিল সামনে, তার ফ্রন্ট ব্রেকটা লক হয়ে গেল, সে বাইক দিয়ে দ্রিম করে পড়ে গেল ওইখানে। তো পড়ে যাওয়ার পরে সে কয়েক সেকেন্ড তার বুঝতে পারতেছে না ঘটনা কি, মানে এত আকস্মিকভাবে পড়ছে সে বুঝতে পারতেছে না। হেডলাইটটা জ্বলে আছে, মোটরসাইকেলও চলতেছে তখনও, কিন্তু মানে স্টার্ট হয়ে আছে আর কি, চাকা ঘুরতেছে না। তো সে আস্তেই করে বেরোলো মোটরসাইকেলের ভেতর থেকে, বের হয়ে কোনো মতো উঠে দাঁড়াইছে, ব্যথা পাইছে অনেক, পায়েটায় ব্যথা পাইছে, উঠে দাঁড়ায় দেখতেছে না পিছনে কেউ নাই। আর তার এই যে পিছনের যে ইটা ঝুড়িটা খুলে পড়ে গেছে মোটরসাইকেল থেকে বেশ খানিকটা দূরে। এই যে টেল লাইট এবং এই হেডলাইটের আলো সামনে পড়ছে, এটা একটু দেখা যাচ্ছে। তো সে ভাবলো যে ঘটনাটা কি ঘটছে এরকম, এগুলো চিন্তা করতে তো প্রচণ্ড ভয় পেয়েছে। তো ভয় পেয়ে চিন্তা করলো যে এখান তো এরকম মানে দাঁড়ায় থেকে লাভ নাই। সে আস্তেই করে তার মোটরসাইকেলটাকে উঠাইলো, খুব ব্যথা পাইতেছে, উঠানোর সাথে সাথে সে পাশ থেকে সর একটা শব্দ পেলো, মানে বেশ মানে মনে কিছু একটা চলে যাচ্ছে। তাকায় সে দেখতেছে অট্টুক আলোতে যতটুক বুঝতেছে যে তার যেই ঝুড়িটা ছিল সেটা ছিল হালকা নীল টাইপের রঙের একটা ঝুড়ি আর কি। সেই ঝুড়িটা তার পায়ে দিয়ে রাস্তা দিয়ে ছ্যাঁচড়ায় চলে গেল সামনে, অ্যাজ ইফ কেউ যদি দড়ি বেঁধে টান দেয়
দূর থেকে, মানে যেরকম খুব ফোর্সে টান দিলে সেরকম ছ্যাঁচা তার থেকে সামনে চলে গেল, বেশ অনেক দূর। তার এই যে সামনে হেডলাইটের আলো যদ্দূর পড়ছে, হেডলাইট কিন্তু নেভায় নিছে, হেডলাইটের আলো যদ্দূর গেছে ওইখানে ওই পর্যন্ত চলে গেল ইসিটা। তারপর দেখলো যে একটা মানে টানের মধ্যে মনে হলো ভিতর থেকে কেউ টান দিয়ে ওই ঝুড়িটার কবরস্থানের ভিতরে নিয়ে গেল রাত করে। এবং মানে সেই যে মুরগির যে একটা শব্দ ছিল যে জোরে ভয় ডেকে ওঠার মতো, সেটাও সে পাইছে। তো ভয়ে থরথর করে কাঁপতেছে, ওই কি করবে বুঝতেছে না, তার মাথায় ঢুকতেছে না সে কি করবে। তো সে তাড়াতাড়ি মোটরসাইকেলে বসে আবার মানে সে চালানো শুরু করলো সামনে। তো সে যখন নাকি মানে চালায় যাচ্ছে, যেই জায়গাতে তার ঝুড়িটা এরকম মানে ঝুঁকছিল, সেই জায়গায় তার সামনে এসে ঝুড়িটা পড়লো, মানে একদম তার সামনে ঠাস করে মানে এসে পড়লো কোত্থেকে এরকম, মানে মনে হলো ভিতর থেকে ছুঁড়ে মারছে রাস্তার মধ্যে, ভেঙে মানে টুকরা হয়ে গেল, প্লাস্টিকের মোটা প্লাস্টিকের ঝুড়ি ছিল, টুকরা হয়ে গেল পড়ে আর কি। বুঝলো প্রচণ্ড ক্রোধে কেউ ছুঁড়ে ফেলছে ভিতর থেকে, কিচ্ছু নাই ভিতরে। তো ভাবেই তো প্রচণ্ড ভয় পেয়েছে, সে আরও এক্সেলেটর বাড়ায় সামনে যাওয়া শুরু করলো। এই সময় তার পিঠের মধ্যে সে একটা প্রচণ্ড মানে তীক্ষ্ণ ব্যথা টের পাইলো, মনে হলো কেউ পিঠ যেটা চিরে দেয় এরকম, যেরকম ব্যথা সেরকম একটা ব্যথা তার পিঠের মধ্যে মনে হলো মানে চিরে গেল। এবং সে বুঝলো যে ভিতরে পিছনে তার এখানে মনে হয় যে রক্ত বেরিয়েছে সেরকম লাগলো। তো সে খুব স্পিডে মোটরসাইকেল চালানো শুরু করলো, চালাইতে চালাইতে সে মানে মেন রাস্তায় উঠলো, মেন রাস্তায় উঠে সে চলা শুরু করলো। এবং সে যতদূর স্পিডে পারে, খানাখন্দ কিচ্ছু দেখলো না, ট্রেনে বাসায় আসলো। বাসায় এসে তাড়াতাড়ি তার বাইকটা রেখে সে ঘরের মধ্যে চিৎকার করতে করতে ঢুকলো। তা ওই যে স্ত্রী ছিল সে বের হয়ে আসছে, কী হয়েছে? তো সে বলতেছে যে আমার এরকম এরকম ভয় পাইছি রাস্তার মধ্যে এরকমই। তা ওর বাবা মা ছিল, তারাও বের হয়েছে, বের হয়ে তাকে মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে তার বাবা। এবং তারা ওই যে বাইবেল থেকে পড়তেছে, তার বাপ বলতেছে যে শান্ত হ শান্ত হ। সে বলতেছে যে আমি এরকম এরকম দেখছি, এরকম এরকম দেখছি, এরকম ডিমেন দেখছি। তো তার বাবা বলল যে ওইখানে এরকম জিনিসপত্র আছে, মানে মানে ওই জায়গায় যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা খারাপ জিনিসকে ওখানে সমন করে আনে। তো যারা সমন করে আনে তারা সাধারণত এগুলো করে কি, ওইখানকার যারা সদ্য যদি কবর দেওয়া হয় কোনো কিছু কোনো মানুষকে, সেটার উপরে তারা সমন করে। এবং কথিত আছে, তারা বিশ্বাস করে যে ওইটার উপরেই নাকি মানে ভর করায় ওই জিনিসটা, ওই ডেড বডিটাই নাকি ওই তার জন্য যে জিনিস দেওয়া হয় সেটাকে সে বধ করে বা নিয়ে যায় আর কি, নিয়ে যায়। তো ওই জিনিসটা যেহেতু দিনের বেলা ওখানে কেউ রাখছিল নেওয়ার জন্য, এবং সেটাকে সে নিয়ে গেছিল, আওয়াই নিয়ে গেছিল, আওয়াই আসার পথে আওয়াইকেই পাইছিল এটা নিয়ে, এবং আওয়াইয়ের উপরই হয়তো এটার জন্য কিছু হয়েছে। তো তার বাবা তাকে যতদূর পারে তাদের মতো মানে করে প্রার্থনা করে পড়ে তাকে করে, পরে তার বাবা চলে যায় চার্চে একটু পরেই। আওয়াই কিন্তু অসুস্থ, তার জ্বর বাড়তেছে, বেশ জ্বর আসছে, এবং সে কেঁপে কেঁপে উঠতেছে, এবং সে নাকি ভীষণ দেখতেছে, ভয়ঙ্কর সেই চেহারাটা, ওই যে রাতের বেলা সেই যে সাদা কাপড়ে মোড়ানো মহিলার মুখটা বারবার দেখতেছে সে, এবং দেখতেছে মহিলার এরকম চোখের পুরো অংশটা সাদা, এবং সে চোখ বন্ধ করলে এরকম দেখতেছে, ভয় পেতেছে, ওই খুবই ভয় পেতেছে। আর শরীরের তাপমাত্রা সেই সাথে সাথে বেড়ে যাচ্ছে। তা ওর বাবা অনেকক্ষণ পর দেখলো যে চার্চের থেকে একজন ব্রাদারকে নিয়ে আসছে, ব্রাদার আসছে একজন, এবং তার সাথে একজন ডাক্তারকে নিয়ে আসছে। তো ডাক্তার এসে দেখলো, দেখে বললো যে মানে তাকে ওষুধ টষুধ দিল, এবং পিঠে দেখলো যে পিঠে কী হয়েছিল, পিঠে দেখলো যে এরকম তিনটা মনে হচ্ছে চিরা, এবং মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় মানে 1/4 ইঞ্চ ডিপ হয়ে চিরে গেছে তিনটা, এরকম মনে হচ্ছে কোনো প্রাণী থাবা দিছে পিঠের মধ্যে। তো ডাক্তার বলতেছে যে এটা থাবার সাথে মিলাইতে পারছে না, সে যেহেতু আফ্রিকা অঞ্চলের ডাক্তার, সে অনেক প্রাণী সম্বন্ধে জানে, বলছে কোনো কিছুর সাথে মিলাইতে পারতেছি না আমি। যাই হোক, সে তাকে ইঞ্জেকশন দেয়, ওইকে ইঞ্জেকশন দেয় এবং ট্যাবলেট দিয়ে দেয়, বলে যে এই ইঞ্জেকশনটা আবার রিপিটেডলি দিতে হবে, ওষুধ খাক, এবং এই যে তার যে জ্বর আসছে সেটার জন্য ওষুধ দেয়। দেওয়ার পরে বলে যে আমার কাজ এতটুকুই, এখন ব্রাদার দেখেন আপনি কি করতে পারেন। তো ব্রাদার দেখলো, দেখে সব ঘটনা শুনলো ওইর কাছ থেকে, এবং বললো যে আমি তো নিজে কিছু করতে পারবো না, আমি ফাদারের সাথে কথা বলি। বলে ব্রাদার চলে যায়, এবং তারা চার্চের মধ্যে ডিসকাশন করে। পরবর্তীতে ফাদার আসে, এবং ফাদার এসে নাকি পারমিশন নিয়ে আসছিল তাকে এক্সোসিজম করার জন্য, পারমিশন নিয়ে আসছিল, এবং ফাদারের কাছে পারমিশন ছিল। তো ফাদার এসে এক্সোসিজম করো এখানে। ভয়ঙ্কর নাকি হেকটিক একটা অবস্থা ছিল। ওই যখন এক্সোসিজম করছে তখন ওই আওয়াইয়ের বাসার যে আওয়াইকে যে বেঁধে রাখা হয়েছিল যে খাটিয়াতে, সেই খাটটা ছিল হচ্ছে লোহার খাট, মানে লোহার খাট, ভেতরে এই মোটা দড়ি দিয়ে বাঁধা আর কি নিচের অংশটা, তার উপরে বেডিং রাখা। তো সেই খাটটার মধ্যে নাকি তাকে রাখা হয়েছিল, এবং ফাদার বলছিল যে ও তো হাত দিয়েই করতে পারে, ওর হাতটাকে আপাতত বেঁধে রাখো। তো বেঁধে রাখা হয়। তো এই অবস্থায় নাকি তারা দেখে, মানে যেই রুমে করতেছিল এক্সোসিজম, আওয়াই নাকি বিছানা সহ উপর উঠে যায়,
একেবারে উপরে উঠে যায় বিছানা এবং সেই বিছানা নামতে থাকে না। তো ফাদার যতক্ষণ পর্যন্ত সে পড়তে থাকে, তার এগুলো পড়তে থাকে, ভার্সগুলো পড়তে থাকে, ততক্ষণ মন্দিরে ভেসে আসে। তো একটা নির্দিষ্ট সময় নাকি থাম করে নিচে ফেলে দেয় এবং তারপর নাকি ওই চোখ মেলে হাসা শুরু করে এবং আওয়ের বাবা দেখছে অ্যান্ড হি গট রিয়েলি স্কেয়ার্ড। মানে এই ঘটনা ভিক্টর যখন শুনছে ওর ফ্যামিলির কাছ থেকে, আওয়ের ফ্যামিলির কাছ থেকে, আওয়ের বাবা রিয়েলি ভয় পেয়েছে এবং মনে হচ্ছিল যে ওই বিছানা ছিঁড়ে বেরো আসবে। তার খাটটা নাকি এক পর্যায়ে এইভাবে সোজা হয়ে যায়, মানে মনে হচ্ছে যে পা নিচের দিক দিয়ে দাঁড়ায় আছে, তাকে বেঁধে রাখছিল। তো ফাদার অনেক চেষ্টা করে তাকে ওখান থেকেই করা। তো যেই কথাটা বের হয় তার মুখ থেকে যে ওইটা একটা ডিমন এবং তাকে ওখানে ওই যেটা বলছে যে তার উদ্দেশ্যেই ওই জিনিসগুলো রাখা হয়েছিল, যে মুরগিগুলা, এবং সেটা সে নিয়ে গেছে এখান থেকে যাওয়ার সময়। তো এই নিয়ে গেছে দেখেই তার উপরে সবচেয়ে রাগটা ছিল আওয়ির উপর এবং আওয়িকে এর জন্যই তারা অ্যাটাক করছে, নাহলে অ্যাটাক করতো না। সে যদি মুরগি না নিয়ে চলে যেত ওখান থেকে তাকে অ্যাটাক করতো না, কিন্তু যেহেতু ও নিয়ে গেছে এবং এই জন্যই তাকে অ্যাটাক করা হয়েছে এবং তাকে এই জন্যই পজেস করছে আবার। যাই হোক, ফাদার অনেক কষ্ট করে তার থেকে ওই সময় ডিপার্ট করেন ডিমনটা এবং বলে দেন, আওয়ের বাবাকে বলেন যে আমি যেটা করে গেছি এটা কিন্তু ইটস নট এ পার্মানেন্ট সলিউশন। এই জিনিসটা আবারও ঘটতে পারে ওইর সাথে, হ্যাঁ, আবারও তাকে এরকম পজেস করতে পারে। সো হি মাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট রোড। ওই যে মানে ওই পুরানো গ্রেভিয়ার্ডের রাস্তায় সে যাবেই না, আর ওদিক দিয়ে সে চলাফেরা করবেই না। আর রাতের বেলা তাকে একা ব্যাক করতে দিয়েন না, তার সাথে কাউকে রাখবেন এবং তাকে সবসময় বলবেন যে রিলিজিয়াসলি চলতে, হ্যাঁ, নিয়মিত চার্চে আসা যাওয়া করতে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে দেয় আর কি সে ফাদার তাকে। তো ওইভাবে চলাফেরা করতে, আর সাথে হোলি ওয়াটার রাখতে বলছে, হোলি ওয়াটার খাইতে মাঝে মাঝে, সেই হোলি ওয়াটার ড্রিঙ্ক করতে, যাতে তার কোনো রকমের সমস্যা না হয়। এগুলা বলে ফাদার তাকে এই দিয়ে রেমেডি দিয়ে চলে যায়। তা ওই নাকি মাঝে মাঝে ভয় পেত এরকম। সে নাকি প্রায় দেখতো যে তাদের এই উঠানের মধ্যে রাতের বেলা এরকম দাঁড়ায় আছে, সেই জিনিসটা যেটাকে সে এখন দেখছিল সেটাকে দাঁড়ায় আছে, সেটা নাকি দাঁড়ায় তাকে ডাকতো তাদের উঠান থেকে রাতের বেলা। ওই ধরেন দরজা খুলছে। তো ওদের ওইখানেও কিন্তু বাড়ি ঘরের মধ্যে এত ভালো সিস্টেম ছিল না স্যানিটেশনের, সেটা বাইরে ছিল। তো ওইখানে বেরিতে যেত যখন, তখন দেখতে যে তাকে এরকম ডাকতেছে হাত দিয়ে যাওয়ার জন্য কাছে। তো প্রচণ্ড ভয় পেত ওই, এটা দেখে সে ভয়ে চলে আসতো ঘরের ভিতরে। আর সে রাতের বেলা আর তখন দোকানে একলা যেত না, তার সাথে একটা মানুষ, একটা ছেলে রাখছিল, কম বয়সী ছেলে, তার বাবা আওয়ের সাথে দিত এবং সে তার সাথে দোকানে যেত, আবার দোকানে কাজ করতো, আবার রাতের বেলা দুইজনে মিলে ব্যাক করে আসতো। আর কবরস্থানে ওই রাস্তায় কখনোই যায়নি। তবে একদিন তখন বেশ ঠান্ডা পড়ছে, এরকম রাতে আসতেছিল ওই ওখান দিয়ে এবং সাথে ওই ছেলেটা ছিল। তো মানে বেশ রাত, এবং তারা যখন ওই চলে আসছে রাস্তা দিয়ে, বেশ খানিকটা চলে আসছে, ওই রাস্তার কাছে আসছে যেই রাস্তাটা দিয়ে কবরস্থানের ওই রাস্তায় ঢুকে, ওইটার কাছে নাকি দেখতেছিল যে 4-5টা শিয়াল দাঁড়ায় আছে এবং তাকায় আছে একেবারে ওই মোটরসাইকেলের দিকে, প্রত্যেকটা চোখ ধকধক করে জ্বলতেছে। সাধারণত শিয়াল এরকম মানে মানুষ দেখলে সরে যখন থাকে না, মানুষ দেখলে আবার মোটরসাইকেলের শব্দ শুনতেছে ভারী থাকে না, এবং তারা দুজন মানুষ, শিয়ালগুলো ওখান থেকে সরতেছিল না। ওগুলা যখন নাকি ওই মোটরসাইকেল থেকে থেমে গেছিলো শিয়ালগুলাকে দেখে, কারণ শিয়ালগুলা মানে একেবারে অফেন্ডেডভাবে দাঁড়ায় ছিল ওই জায়গায়। তো ওরা যখন নাকি শিয়াল দেখে থেমে গেছিলো, আবার যখন চলা শুরু করছে, ওগুলো নাকি ডাকা শুরু করে এবং এই ডাকাটা বেশ ভয়ের ছিল, কারণ গলার ভিতর দিয়ে নেকড়ে যেভাবে ডাকে ওইভাবে ডাকতেছিল 3-4টা শিয়াল। তো যাই হোক, ওই ছেলেটা খুব ভয় পেয়েছিল ওই পিছিয়ে যে বসা, সে একদম আঁকড়ায় ধরছে না, ওই তাড়াতাড়ি ওখান থেকে চালায় চলে আসছে। এবং ওই দিন রাতের মধ্যে বেলাও তার বাসার বাইরে তার মনে হয়েছে যে কেউ একজন ঘোরাফেরা করতেছে। তো যাই হোক, আওয়ের এই প্রবলেমটা কিন্তু মোটামুটি একটা মানে তার জীবনে একটা পার্মানেন্ট জিনিস হয়ে গেছে, কারণ সে কিন্তু হঠাৎ ভয় পায়। তাকে যে ওখানে এক্সরসিজম করা হলো এবং এক্সরসিজম করার পরে যে তার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তা কিন্তু হয় নাই। মানে সে কিন্তু এখন ওই যে বললো যে বাইরে তাকে উঠানে বসে তাকে ডাকে। তো এই জিনিসটা কিন্তু আওয়ের সাথে ঘটে। তো এই ছিল আমাদের হৃদয়ের পাঠানো ঘটনা, তার বন্ধু বা তার কলিগ ভিক্টরের কাছ থেকে কালেক্ট করা ঘটনা, ভিক্টরের ফ্রেন্ড আওয়ে, তার জীবনের একটা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি আফ্রিকার আরও কিছু ঘটনা এরকম পাইছি এবং আপনাদের সাথে শেয়ারও করছিলাম অতীতে, আপনারা বেশ লাইক করছিলেন সেই ঘটনাগুলো। এরকম ঘটনা যদি আপনাদের কাছে আরও থাকে, বা যারা আফ্রিকাতে বসবাস করেন, আমি জানি অনেকেই আছেন যে আফ্রিকাতে থাকেন, সাউথ আফ্রিকাতে অনেকেই আছেন, প্লিজ ঘটনা পাঠিয়ে দেবেন। এবং আমাকে কেন অনেকে মেল করছেন যে আপনি সাউথ আফ্রিকা থেকে শোনেন, তো কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের ওখানকার যে ঘটনাগুলো আছে, বিশেষ করে ওখানকার নায়াঙ্গাদের মানে ওই যে উইচ ডক্টরদের ঘটনা কিন্তু আছে,
ওখানে আপনি একটু খোঁজ খবর নিলেই পাবেন। দু একজনের কাছে জিজ্ঞেস করলে লোকাল মানুষের কাছে বলবে, এবং ওরা খুব গল্পপ্রবণ মানুষ, তারা পছন্দ করে গল্প করতে। কারণ আমি নিউ ইয়র্কে বেশ অনেক আফ্রিকান মানুষকে চিনতাম, তারা কিন্তু এই গল্প করতে খুব পছন্দ করতো, বলতো তাদের জায়গার কথা, তাদের অঞ্চলের কথা। আর আমিও খুব আগ্রহ নিয়ে শুনতাম, কারণ আমি ওই যে আফ্রিকার ওই এনভায়রনমেন্টটা খুব পছন্দ করতাম। ছোটোবেলা থেকে বিভিন্ন রকমের মুভিজ এবং প্রামাণ্যচিত্র এগুলো দেখছি, অ্যান্ড জানতাম যে আফ্রিকা মানে হচ্ছে কেরল অফ লাইফ। তো খুব লাইক করতাম, জিজ্ঞেস করতাম ওদের কাছে যে ওদের দেশ সম্বন্ধে। তো অনেক মজার মজার কথা বলতো, এখানে জুলুদের জীবন সম্বন্ধে বলতো, ওদের মাসাইদের কথা বলতো, এবং ওদের সব কিছু সম্বন্ধে বলতো। তো বেশ ভালো লাগতো। তো এগুলো শুনতে শুনতে অ্যান্ড এই টেলিভিশনে প্রামাণ্যচিত্র দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়েছে, আমার কল্পনা শক্তি মাশাআল্লাহ আল্লাহ তাআলা বেশ ভালো দিয়েছেন। আমার কাছে কেন জানি মনে হয় যে আমি সব উপলব্ধি করতে পারি। তো আপনারা যারা ওখানে আছেন তারা কাইন্ডলি ঘটনাগুলো শুনে আমার কাছে শেয়ার করবেন, অদ্ভুতের মাধ্যমে অন্যদেরকেও শোনাবেন ঘটনাটা, আমি আশা করব আপনাদের কাছে। আর শুধু সাউথ আফ্রিকা না, অন্য যারা আছেন, আরব রিজনে আছেন, যারা নর্থ আমেরিকাতে আছেন, যারা সাউথ আমেরিকাতে আছেন, যারা অস্ট্রেলিয়াতে আছেন, সবাই সেখানকার ঘটনাগুলো পাঠাবেন। কারণ আপনারা অনেকেই কিন্তু লেখেন ইদানিং যে আপনারা বিদেশের ঘটনা শুনতে চান। যে যদি বিদেশের ঘটনা শুনতে চান, গ্লোবাল ঘটনা শুনতে চান, তাহলে কিন্তু আপনাদের পাঠাতে হবে ঘটনা। আমি তো চেষ্টা করি নক করে করে জানতে, আবার অনেক সময় বিভিন্ন ফোরামে ঢুকে আমি দেখি যে ফোরামগুলোতে ঢুকলে আবার হয় কি একটার থেকে আরেকটাতে চলে যেতে হয়। কারণ দেখা যাচ্ছে ওইখানে একটা এক্সোসিজম নিয়ে কথা হচ্ছে, দেখা যাচ্ছে ওইখানে ঢুকে অনেক সময় ওদের সাথে পার্টিসিপেট করতে হয়, জানতে হয়, শুনতে হয়, ওদেরটাও শুনি, আবার আমিও লিখি। দেখা যাচ্ছে যে আমার কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যায়। আবার দেখা যাচ্ছে ওদের একটা ঘটনা হয়তো জিজ্ঞেস করছি, সে হয়তো একটা কপি পেস্ট করছে, ওইটা নিলে আমার ওটা পড়তে হচ্ছে। তো সুতরাং আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব এই ব্যাপারটাতে, যে অদ্ভুতের সাথে থাকেন। সাথে থাকা মানেই যে শুধু শোনা তা না, সাথে থাকা মানে হচ্ছে আপনার ঘটনা পাঠিয়েও অদ্ভুতকে জাগিয়ে রাখা। আর আপনারা নিশ্চয়ই চান না যে অদ্ভুতরে ঝিমিয়ে যাক বা ঘুমিয়ে যাক, এটা তো চান না। যদি এটা না চান তাহলে কিন্তু অদ্ভুতের চ্যানেল থেকে অদ্ভুতরে শুনতে হবে। আপনারা যারা শুধুমাত্র বাইরের এই পাইরেটের চ্যানেল থেকে ডাউনলোড করে করে শোনেন, তাহলে কিন্তু অদ্ভুতের ইন্সপিরেশন চলে যাবে। আমরা যারা অদ্ভুতরে তৈরি করি, মানে যারা এফোর্টটা দিই, ওই এফোর্টটা কিন্তু থাকবে না। হ্যাঁ, এফোর্টটা কিন্তু আপনাদের ভালোবাসার কারণে। অ্যাটলিস্ট অদ্ভুতের থেকে আমি বলতে পারি 100%, মানে একেবারে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, অদ্ভুতরে কিন্তু ভালোবাসা থেকে চালিয়ে গেছি। যতদিন চালিয়েছি এই ভৌতিক ব্যাপারটা আমি ভালোবাসতাম। আপনারা অনেকেই জানেন যারা আমাকে শোনেন সে রেডিও সময় থেকে, আমি গভীর রাতে চলে যেতাম সে রেডিওতে ঘটনা বলার জন্য। এর মূল কারণ কিন্তু শুধু ভালোবাসা। এই ভৌতিক রোমাঞ্চটাকে আমি অনেক ভালোবাসতাম। একটা কমিউনিটি গড়ে উঠেছিল, সবার সাথে আমার বেশ ভালো একটা বন্ড হয়ে গেছিলো। এই কারণে কিন্তু গভীর রাতে রাত 2টা-3টার সময় আমি চলে যেতাম রেডিওতে, এবং সেখান দিয়ে এই ঘটনা শেয়ার করতাম, আপনাদের সাথে যুক্ত থাকতাম। বাসায় আসতাম, এমনও হয়েছে যে বৃষ্টি হচ্ছে, কাদায় ভিজে বাসায় আসছি, বাসায় এসে খুব রাগারাগি করছে, কি দরকার এরকম যাওয়ার। তো আমি কিন্তু অদ্ভুতরে ভালোবাসার থেকে করি। হ্যাঁ, আপনারা অনেকেই লেখেন আমাকে যে এইটা হচ্ছে না ভাইয়া, আপনার অদ্ভুতরেতে এইটা বাড়তেছে না বা এরকম হচ্ছে না। ভাই, আমি ওগুলো কেয়ার করি না। আমার মূল ব্যাপারটা হচ্ছে ভালোবাসা। আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে। আমি এই ভৌতিক কমিউনিটিটাকে ভালোবাসি। আর যারা অদ্ভুতরে শোনেন, অদ্ভুতরে টাইপের ঘটনাগুলো শোনেন, অদ্ভুতরে যে ধরনের ঘটনা শেয়ার করে, তাদের প্রতি আমার কাছে একটা মনে কমিটমেন্ট ফিল হয়। এই কারণে অদ্ভুতরে চলে। তবে আপনাদের যে ভালোবাসা এটা জানান, এটার থেকে একটু ইন্সপায়ার্ড আমরা হই। যখন আমি দেখি যে আপনারা দেখছেন, অদ্ভুতরে শুনছেন, তখন কিন্তু ভালো লাগে। ভিউটা দেখলে ভালো লাগে যে হ্যাঁ, অনেকে দেখছে, অনেকে শুনছে। যখন দেখি এটা কমছে, তখন মনে হয় যে না, আসলে এটা কেমন হচ্ছে, কেন করতেছি, কাদের জন্য করতেছি। প্লিজ ডাউনলোড করবেন। এবং যারা এটা অনৈতিকভাবে করছেন, তারা হয়তো আপনাদের মানে কিছু একটা, মানে কি বলবো, ভাবছেন যে হিললে হচ্ছে এটা দিয়ে, কিন্তু এটা কিন্তু চ্যানেলটাকে ক্ষতি করতেছেন আপনারা। তো আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যারা এই জিনিসটা করছে তাদেরকে ইন্সপায়ার করেন না, আমাদেরকে ইন্সপায়ার করেন। আপনাদের জন্য আমরাই কিন্তু এফোর্ট দিচ্ছি। সুতরাং আমাদের চ্যানেল থেকে শোনান, ডাউনলোড করলেও অদ্ভুতের থেকে ডাউনলোড করেন। আমি কিন্তু চ্যানেলে অপশন রাখি ডাউনলোড করার, তো সুতরাং আপনারা ডাউনলোড করতে পারেন। আর আরেকটা সাহায্য আমাকে করবেন, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, গেলে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। আজকের মতো চলে যাবো, ইনশাল্লাহ ফিরে আসবো আগামীকাল অদ্ভুতরিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।